এই অঙ্ক বই যেখানে আছে অঙ্কপাতন রীতি, আমরা একটু দেখলাম অঙ্কপাতন রীতিতে কি কি আছে। আমরা যদি এই অঙ্কে চলে আসি, অঙ্ক বইয়ে এইখানে দেখো এখানে আছে দেশীয় রীতি আর একটা হচ্ছে আন্তর্জাতিক রীতি। আমাদের হাতের ডান পাশ থেকে আমরা শুরু করব একক, একক, দশক, শতক, তারপর দেখো হাজার এবং অযুত। এখানে দুইটা ঘর আছে। যখন দুই সংখ্যার হয়, আমরা যখন হাজারটা দুই সংখ্যার হয় তখন কিন্তু আমরা প্রথমটা বলা হয় হাজার আর দ্বিতীয় সংখ্যাটাকে বলা হয় অযুত। তারপর লক্ষতেও কিন্তু দুই সংখ্যা থাকে, নিযুত এবং লক্ষ যদি দুই সংখ্যা হয়। দুই সংখ্যা বলতে আমি এখানে বুঝিয়েছি, যেমন আমি যদি এখানে দেখো আছে ৮ এবং ২, তার মানে হচ্ছে এখানে এই যে ২ আছে এখানে কিন্তু ২,০০০ আর এই হচ্ছে ৮ এবং ২ মিলে হয় ৮২,০০০। অনুরূপভাবে দেখো লক্ষ এবং নিযুত, এই লক্ষ এবং নিযুত এখানে যদি এখানে লক্ষ ধরি এখানে কিন্তু শূন্য আছে, শূন্যের পরে একটা সংখ্যা আছে ৩, তাহলে এখানে ৩০ লক্ষ। আর এখানে যদি শূন্য না থেকে মনে করো ৫ থাকতো তাহলে হয়তো ৫ লক্ষ। অঙ্ক যে আমরা সাজাই, অঙ্ক আমরা সাজাই দুইটা রীতিতে, একটা হচ্ছে দেশীয় রীতি আর একটা হচ্ছে ভার্চুয়ালি বলো আর যেভাবেই বলো না কেন। আমরা কিন্তু দেশ বিদেশের সাথে সবাই সম্পৃক্ত, একে অন্যের সাথে জড়িত। আমরা দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করি, সবকিছু মিলিয়ে। তো আমাদের কিন্তু বিদেশের সাথে আমাদের যে কোনো আচ্ছা এখন দেখা যায় কিনা বলো, আমার তো মনে হচ্ছে এখন দেখা যাচ্ছে। একটু লিখে জানাও এখন দেখা যায় কিনা। এখন দেখো আমরা যে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি, আন্তর্জাতিক রীতি বলতে হচ্ছে আমরা বহির্বিশ্বের সাথে যেটা থাকে, আর দেশীয় রীতি হচ্ছে আমাদের নিজেদের দেশের সাথে যেটা থাকে। এখন দেখো এখানে আছে কি কোটি, লক্ষ, হাজার, শতক, দশক এবং একক। তো আমাদের একটু যদি আমরা দেখি তাহলে আমাদের যে এই ঘরগুলো আছে এটা কি একক, দশক, শতক, তারপর হচ্ছে হাজার। হাজার আমাদের দুইটা ঘর আছে, হাজার এবং অযুত। তো আমরা যখন যদি বলি একক, দশক, শতক, সহস্র বলা হয়। এই যে হাজার আছে, হাজারকে কিন্তু সহস্র বলে থাকি, লক্ষ, নিযুত, কোটি। আর যদি আন্তর্জাতিক এক, এই যে এখানে যে সংখ্যাগুলো আছে দেখো, এই যে এখানে এখানে এককের ঘরে আছে ৪, দশকে ২, শতকে ৫, আর হাজারের ঘরে আছে ৮ এবং ২, ৮২,০০০। তারপর লক্ষের ঘরে আছে ০ এবং ৩, লক্ষ, নিযুত, কোটি। ১,৩০,৮২,৫২৪। ১,৩০,৮২,৫২৪। তাহলে এই সংখ্যাটা দেখো আমরা এখানে কোটি পর্যন্ত আসছি। আর যদি আমরা আন্তর্জাতিক রীতিতে বলি একক, দশক, শতক, হাজার, এখানে কিন্তু হাজারের তারপর হচ্ছে অযুত, লক্ষ, নিযুত, কোটি। একটু খেয়াল করে দেখি এখানে কয়টা ঘর ছিল, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আর এখানে কয়টা, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। এখানে কিন্তু ১২টা ঘর আছে। তাহলে আমরা একটু যদি দেখি, আমরা একটু যদি দেখি তাহলে দেখো এখানে যে এই যে একক, একক, তারপর কি হলো ওটা, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত এবং অযুত দুইটা মিলে হচ্ছে আমাদের লক্ষ। তারপরে লক্ষ, নিযুত, কোটি। কোটি হচ্ছে মিলিয়ন। আর যদি যেমন ১ মিলিয়ন হচ্ছে কোটি, আর যদি ১ মিলিয়নের বেশি হয়, যেমন এখানে আছে ২১ মিলিয়ন, তাহলে হচ্ছে দুই সংখ্যা। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরে হচ্ছে এই ৩টে সংখ্যা মিলিয়ে হচ্ছে মিলিয়ন, এবং বাকি ৩টে সংখ্যা মিলিয়ে হচ্ছে বিলিয়ন।
আমরা যদি দেখলাম যে একক অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই যে সংখ্যাগুলো দেখলাম, আর এটা হচ্ছে আন্তর্জাতিক রীতি, আর এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে দেশীয় রীতি। এখন এই দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে আমরা দেখলাম কিভাবে অঙ্ক সাজাতে হয়। আমি যদি একটা এরপরে দেখো দেশীয় এবং আন্তর্জাতিক তুলনা যদি করি, তাহলে দেশীয় রীতিতে হচ্ছে দেখো একক, দশক, শতক, দেশীয় রীতি যখন থাকবে তখন কি হবে, দেখো দেশীয় রীতি একক, আর আন্তর্জাতিক রীতিতেও কিন্তু একক। দেশীয় রীতিতে যেটা একক, আন্তর্জাতিক রীতিতেও একক, দশক, দশক, শতক, শতক। এখন সমস্যা হচ্ছে দেখো আন্তর্জাতিক রীতিতে শুধু হাজার, আর দেশীয় রীতিতেও হাজার, কিন্তু এখানে আছে হাজার, অযুত, লক্ষ। আর এরপরে দেখো নিযুত, তারপরে হচ্ছে আবার নিযুতের পরে কিন্তু দেখো কোটিতে কয় ঘর, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে কিন্তু আরো 4টা ঘর আছে। এবং দেখো একক, দশক, একক এবং দশক এই দুটো মিলে হচ্ছে কি মিলিয়ন। আবার শতক, হাজার, অযুত, কোটির পরে একক, দশক হচ্ছে। এতটুকু বুঝতে পেরেছো কিনা একটু বলো আমাকে, লিখে জানাও যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা, তারপরে আমরা বাকি অংশ যাবো। আট পৃষ্ঠে একটা জোড়ার কাজ আছে, এই জোড়ার কাজটা একটু দেখতে হবে। আট পৃষ্ঠায় যে জোড়া কাজ আছে, আমরা জোড়া কাজটা একটু দেখবো, তোমরা একটু আমার সাথে সাথে দেখে নাও। এখানে বলা হচ্ছে এই একটা গ্রিড দেওয়া আছে, আমরা এখানে একটা গ্রিড দেখতে পাচ্ছি, গ্রিড দেওয়া আছে। দেখো কি কি আছে, প্রতি জোড়ায় 0, 1, 2 এভাবে অঙ্কগুলো পুনরাবৃত্তি সহ লিখে মোট 16টি কাগজের টুকরো তৈরি করো। এবং তোমরা চাইলে 16টি কাগজের টুকরো তৈরি না করে 16টি ঘর তৈরি দেখাবো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু কাগজে কলমে আমি যে জোড়ায় কাজটা দেখাবো, তোমরা আমার সাথে থাকো। আমি এখানে আছি, দেখো এখানে কিছু সংখ্যা, আমি এই একটা গ্রিড নিয়েছি, গ্রিড বা তোমরা যেটা আমি সেটাকে গ্রিড বললাম। আমি একটা গ্রিড নিয়েছি এবং এই গ্রিডটায় আমরা জোড়ায় কাজটা দেখাবো। তাহলে দেখি জোড়ায় কাজটা কি আছে। জোড়ায় কাজটা ছিল তোমাদের 8 পৃষ্ঠায় নিয়েছে যে জোড়ায় কাজ, প্রতি জোড়ায় 0, 1, 2, 3 এভাবে অঙ্কগুলো মোট 16টি কাগজের টুকরো তৈরি করে এবং এই যে ঘর আছে এরকম করো। তাহলে আমার এখানে কাগজের টুকরো না করে আমি এখানে একটা গ্রিড তৈরি করলাম, এই গ্রিডে আমি লিখবো। তাহলে আমি এখানে লিখি কি কি সংখ্যা আছে, তোমরা আমার সাথে সাথে একটু করো, তাহলে তো সুবিধা হবে। তো এখন দেখো আমি এখানে যখন গ্রিড করব, প্রতি জোড়ায় তৈরি করে 16টি ঘর আছে এই কাগজে, মানে 16টি ঘরের মধ্যে আমি প্রত্যেক জোড়ার প্রত্যেকটি 8টি করে কাগজের টুকরো নেব। প্রতি জোড়ায় তৈরি করা 16 টুকরো কাগজ থেকে লটারির মাধ্যমে প্রতি জোড়ায় 0, 1, 2, 9 অঙ্কগুলো লিখে মোট 16টি কাগজের টুকরো তৈরি করো।
নিচে একটু এবার প্রতি জোড়ায় তৈরি করা 16টি টুকরো কাগজ লটারির মাধ্যমে জোড়া প্রত্যেককে 8টি করে কাগজের টুকরো দিবা। এরপর এটা যেহেতু জোড়ায় কাজ, এরপর জোড়ার প্রত্যেক শিক্ষার্থী লটারিতে 8টি কাগজের টুকরো সাজিয়ে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা তৈরি করবে। এবার জোড়ার দুজনের সর্বোচ্চ সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি সব বৃহত্তর হবে সে 1 পয়েন্ট পাবে, অন্যজন 0 পয়েন্ট পাবে। এবার জোড়ার দুজন শিক্ষার্থীর সর্বনিম্ন সংখ্যা দুটির মধ্যে যার সংখ্যাটি ক্ষুদ্র হবে সে 1 পয়েন্ট পাবে, অন্যজন 0 পয়েন্ট পাবে। যার মোট পয়েন্ট বেশি হবে সে বিজয়ী হবে। পয়েন্ট সমান হলে খেলা ড্র হবে। এখন আমি একটু বলি তোমাদের কাছে, খুব মজার একটা গেমস এটা। গেমসটা হচ্ছে আমি এইখানে দেখো 16টা ঘর করেছি। আর এই 16টা ঘর করার পরে আমি এখানে কিছু সংখ্যা লিখবো 0 থেকে 9 পর্যন্ত। তাহলে দেখি আমি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6। এখন দেখো আমি এখানে সংখ্যাগুলো লিখছি। এখন তোমরা চাইলে এই কাগজগুলো এইখানে আমি সংখ্যা লিখছি, আর তোমরা এটাকে কি করবা, এইটাকে কাগজের টুকরা লিখবা। লেখার পরে যেহেতু এটা জোড়ায় কাজ মানে হচ্ছে দুজনের একটা কাজ, তাহলে তোমরা কি করবা, এইখান থেকে মনে করো এই কাগজগুলো ভাঁজ করবা, টুকরো টুকরো করে ভাঁজ করবা। ভাঁজ করার পরে লটারি আমরা যেরকম করি ওরকম ছেড়ে দিবা। এবং যেহেতু তোমরা দুজন বন্ধু, দুজনে এখান থেকে 8টা কাগজ দিবা। আর দেখি এই মুহূর্তে আমার সাথে কে কে আছে, আমি তাহলে নাম ধরে বলছি। যেমন এই মুহূর্তে আমার সাথে আছে মাহিয়া আছে আর আইমান আছে। তাহলে আমি কি করব, এখানে এই যে 8টা কাগজ আছে, 16টা কাগজ আছে, এখান থেকে আমি 16টা ভাঁজ করব এবং কাগজগুলো লটারির মধ্যে তোমরা ছেড়ে দেবো। এরপরে এখান থেকে তোমরা 8টা কাগজ মাহিয়া নেবে এবং 8টা কাগজ আয়মান নেবে। নেওয়ার পরে এইখানে সর্বোচ্চ নম্বর যেহেতু 9 পর্যন্ত আছে, এখন নিশ্চয়ই কেউ 9 পাইবে। এখন এই সর্বোচ্চ নম্বর যে পাবে সে 1 পয়েন্ট পাবে, আর যে সর্বোচ্চ নম্বর পাবে না সে 1 পয়েন্ট পাবে না। আবার একটা গেমস আছে, এখানে যেহেতু সবচেয়ে ছোট হচ্ছে 0, তারপর 1, 2 এবং যে সর্বনিম্ন নম্বর পাবে সেও আরেকটা পয়েন্ট পাবে। তো আমরা এভাবেই এই গেমসটা শেষ করব। এটা হচ্ছে 8 পৃষ্ঠার খেলা। এরপর হচ্ছে 9 পৃষ্ঠা। 9 পৃষ্ঠাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা 9 পৃষ্ঠাটা এবার দেখব। এবার দেখো আমরা যে 9 পৃষ্ঠায় আছি, 9 পৃষ্ঠা থেকে আমরা একটু দেখি। তো 9 পৃষ্ঠায় কি আছে? 9 পৃষ্ঠায় আছে এখানে সংখ্যা রেখা। সংখ্যা রেখা কিন্তু আর একটা ভালো একটা জিনিস। সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার 4 প্রক্রিয়া ধারণা। একটি সরলরেখা আঁকো এবং তার উপরে সংখ্যা কিভাবে করতে হয়। এখন আমরা একটু সরলরেখা আঁকবো, আঁকে এটা করব। আচ্ছা, এবার আমরা দেখি 6 পৃষ্ঠায় 9 পৃষ্ঠায় কি আছে? সংখ্যা রেখার গল্প, সংখ্যার গল্প। তো সংখ্যা রেখা এবং সংখ্যার মাধ্যমে যে চিত্র করা হয় তাকে সংখ্যা রেখা বলা হয়। সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার 4 প্রক্রিয়া ধারণা। প্রথমে কি করতে হবে? একটি সরল রেখা এঁকে আমি একটি সরল রেখা আঁকলাম। আঁকার পরে যেকোনো আমি এখান থেকে ডান দিক থেকে যেটা তোমার হাতের ডানে হবে সেটার দিকে
থেকে এখানে একটা মাঝখানে আমি ঘর নিলাম, শূন্য নিলাম, এটা শূন্য, এর ডান দিকটা হচ্ছে প্লাস চিহ্ন, আর এই শূন্যের এই বাম যে দিকটা হবে এটা হচ্ছে মাইনাস। একটি সরলরেখাকে তার উপর যে কোনো বিন্দুকে শূন্য দ্বারা চিহ্নিত করি। শূন্যের ডান দিকে দ্বিতীয় একটি বিন্দুকে ১ দ্বারা চিহ্নিত করি এবং ০ এবং ১ হিসাবে চিহ্নিত এই বিন্দুগুলোর মধ্যে দূরত্বকে একক দূরত্ব বলা হয়। অর্থাৎ এই যে ০ এবং এই ১, এই যে চিহ্নটা আছে একে একক দূরত্ব বলা হয়। এবার এই সরলরেখায় ১ এর ডান দিকে এবং ১ থেকে ১ দূরত্বে একটি বিন্দুকে ২ দ্বারা চিহ্নিত করি। এই যে এই ০, ১ এর ডান দিকে আরেকটা যে ঘর, এই যে দূরত্ব, এই দূরত্বকে ২ দ্বারা চিহ্নিত করি এবং ২ থেকে আরেকটা দূরত্ব ৩ দ্বারা চিহ্নিত করি। তো এভাবে আমরা যতদূর নেওয়া যায়, এভাবে সরলরেখা ৩, ৪, ৫ অগণিতভাবে দূরত্ব বিন্দু চিহ্নিত করে এই পদ্ধতি থেকে তুমি ডান দিকে এবং ০ থেকে বড় সংখ্যার সকল পূর্ণ সংখ্যা চিহ্নিত করতে পারবে। এখন এখানে যেটা বলা হয়েছে, সংখ্যা রেখার মাধ্যমে পূর্ণ সংখ্যার ৪ প্রক্রিয়া। প্রথমত হচ্ছে কি করতে হবে, আমাকে একটা রেখা নিতে হবে। রেখাটার মাঝ বরাবর আমি একটু ০ দিয়ে এবং আমার হাতের ডান দিকে যেটা থাকবে সেটা প্লাস এবং বাম দিকে মাইনাস চিহ্নিত করি। এখন কি করতে হবে, ডান দিকে এর ডান দিক দিয়ে একটি বিন্দুকে ১ দ্বারা চিহ্নিত করি এবং ১ হিসেবে চিহ্নিত বিন্দুগুলোর দূরত্বকে একক দূরত্ব বলা হয় এবং ওই এক দূরত্বের পরে আবার চিহ্নিত করি, আবার চিহ্নিত করি, এভাবে আমরা অগণিত চিহ্নিত করতে পারি। এখানে ২ এবং ৪ এর মধ্যে দূরত্ব কত? অবশ্যই এটি ২ একক। তুমি কি ২ মধ্যে বলা যায়? এখানে দেখো, এখানে ০, তারপর ১, ২, ৩, ৪, এই যে ৭, আমি কিন্তু ৭ এর দূরত্বটাও বের করতে পারবো। তো আমরা কি করব, এখান থেকে একটু দেখো, ২, এই যে ২ আছে এবং ২ এবং ৪ এর, এই যে ২ এবং এই যে ৪, এই ২ এবং এই ৪ এর যে মধ্যে দূরত্ব আছে, একটু যদি খেয়াল করো, উপরের সংখ্যা ০ এবং তার ডান পাশে এই যে ০ আছে, এই যে ০টা, এই যে ডান পাশে এটা হচ্ছে ০ এবং এই ০ থেকে এই যে ডান দিকে যেটা যাচ্ছে এটাকে বলি আমরা ডান পাশ, আর এই ০ এটা হচ্ছে বাম পাশ। এখন ০ এর পরে আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আমরা চাইলে এভাবে অনেক অগণিত যাওয়া যাবে। এরপর হচ্ছে, এখন এখানে ০ রেখা এবং তার ডান পাশের অংশ নিয়ে আমরা আলোচনা করব। ২ এবং ৪ এর মধ্যে দূরত্ব কত? অবশ্যই এটি ২ একক। আচ্ছা, এখানে এই যে দেখো ২ আর এই যে ৪, এখানে দূরত্বটা কতটুকু? দেখেন ২ এর পরে এই একটা, ২ এর পরে যখন ৩ ঘর যাব, এটা হচ্ছে একটা একক। আবার এই ৩ থেকে যখন ৪ যাব, এটা হচ্ছে আরো একটি একক। তুমি কি ২ এবং ৬ এর মধ্যে, ২ এবং ৭ এর মধ্যে দূরত্ব বলতে পারবা? এখন আমরা যেটা দেখলাম যে এটা হচ্ছে ২ এবং এটা হচ্ছে ৬। এভাবে আমরা ই করব। তুমি ১০ এবং ২০ এর সম্পর্কে মতামত দাও। সংখ্যা ৩০, ১২, ১৮ চিহ্নিত করে সবচেয়ে দূরে বাম দিকে কোন সংখ্যা? তুমি কি ১০৫ এত চিহ্নিত করতে পারবা? আর এগুলো সবই করা যাবে। সংখ্যা রেখার আর ১২ এর পরের পূর্ণ সংখ্যা এবং ৭ এর আগের পূর্ণ সংখ্যা চিহ্নিত করা। আচ্ছা, আমরা যদি সংখ্যা রেখা করি তাহলে ১২ এর পরে দেখো, এই একটা সংখ্যা রেখা, পূর্ণ সংখ্যার যোগ দেখানো হয়। দেখো এই ০ থেকে শুরু করে এখানে যে ০ আছে, একটু যদি দেখো, এই একটা সংখ্যা রেখা, এই যে সংখ্যা রেখাটা, এখন এই সংখ্যা রেখায়
এখন এই যে সংখ্যা রেখার এখানে কি আছে একটু দেখো। এই যে সংখ্যা রেখার এই যে এখানে কি বলা হচ্ছে যোগ দেখানো হয়েছে এবং 3 এবং 4 এর যোগ দেখানো হয়েছে। এখন এই যে সংখ্যা রেখা এই যে 0 0 থেকে শুরু করে এভাবে যেতে হবে এবং 3 থেকে শুরু করো। যেহেতু আমরা এই সংখ্যার সাথে 4 যোগ করি তাই ডান দিকে 4 টি লাফ দাও। এই যে 0 আছে এখানে এই 0 থেকে আমরা কোথায় যাব? ডান দিকে যাব। এটা হচ্ছে আমার ডান দিক। এভাবে যদি আমরা যাই 3 থেকে 4 এবং 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7 পর্যন্ত এভাবে ধাপে, ধাপে অতিক্রম করতে হবে। সংখ্যা রেখা ব্যবহার করে 4 যোগ 5, 2, 6, 3 যোগ 5 এই যোগফলগুলো করতে হবে। আশা করি তোমরা করতে পারবা। এরপর দেখো একটু যেটা আছে একটু খেয়াল করো। এই যে অঙ্কটা আছে এখানে সংখ্যা রেখা বিয়োগ, দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ এবং সংখ্যা রেখা দেখানো আমাদের। এখন এইখানে আছে 0, আমার এই যে এই ঘরটা হচ্ছে শূন্যের ঘর। এখান থেকে আমি যখন ডানে যাচ্ছি, ডানে যাওয়ার 1, 2, 3, 4, 5, 6 এভাবে। এখন 0 থেকে যদি আমি 7 এ যাই, দুটি পূর্ণ সংখ্যার শূন্য থেকে 7 এ গেলে এটা হলো। এখন এই 7 থেকে 5 বিয়োগ করতে হয়। এই যে 5 বিয়োগ করতে হয়। আর এই যে 7 এখানে কয়টা পূর্ণ ঘর আছে? এই 5 একটা, 6 একটা, 7 একটা। তাহলে এখানে পূর্ণ ঘর হলো একটা আর একটা। তাহলে এখন পূর্ণঘর হচ্ছে 2 টা। এবং সংখ্যা রেখার মাধ্যমে যে গুণ, আমরা গুণটা একটু দেখে নেই। এরপরে আমরা 25 পৃষ্ঠা 15 পৃষ্ঠায় যাব। এখন দেখো সংখ্যা রেখার মাধ্যমে গুণ কিভাবে করতে হয় একটু খেয়াল করো। এই যে সংখ্যা রেখা ব্যবহার করে 3 গুণ 4 গুণ বিয়োগ করতে হয়। সংখ্যা রেখা এই যে এটা আছে এটা কিন্তু 0। তারপরে 0 থেকে দেখো 1, 2, 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9। আমাকে বের করতে বলছে কি দেখো 3 এবং 3 গুণন 4। তাহলে আমাকে প্রত্যেক 3 ঘর পর, পর গেছে থেকে 1, 2, 3, 1, 2, 3। তাহলে আমরা এখানে 3 ঘর পর, পর গেলাম। তো এখানে কত হলো দেখো, এভাবে যাওয়ার পরে এখানে এই যে যেখানে আসলাম এখানে হলো কত? 12। 0 থেকে শুরু করে ডান দিকে একবার 3 টি একক এবং এরকম 4 টি এই যে এই ডান দিকে 0 থেকে ডান দিকে এই একটা একক, আবার এখান থেকে যদি আমি ধরি আরেকটা একক এভাবে। তাহলে এখন যখন প্রত্যেকটা ঘরের একটা হচ্ছে 4 একক। তো 4 একক হলে 3 গুণন 4, 3 4 12। অনুরূপভাবে সংখ্যা রেখার মাধ্যমে যোগ, বিয়োগ, ভাগ এবং গুণও করতে পারবো। গুণ দেখলাম, এবার ভাগ। ভাগও সেম প্রক্রিয়া। আমরা যখন এটা 0 যাব, 0 থেকে আমরা এখন ভাগ দেখব, সংখ্যা রেখার মাধ্যমে ভাগ দেখব। এখন ভাগ দেখার জন্য আমাদের করতে হবে যোগের ধারণা পেয়েছি, বিয়োগের ধারণা পেয়েছি এবং ভাগের ধারণা কিভাবে পাবো? এখানে সংখ্যা রেখে আমরা যোগ, বিয়োগ ও গুণের ধারণা পেয়েছি। এবার দেখব ভাগের ধারণা। ভাগ অর্থ ভাজ্য থেকে বারবার করে ভাগ বিয়োগ করা। অন্যভাবে বলতে পারি যে ভাজ্য সবশেষে আমরা ভাজকের চেয়ে ছোট একটা ভাজকের যে সংখ্যাটা ছোট থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। ভাগের 3 টা অপশন 4 টা অপশন থাকে। ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। এবার আমরা 3 কার্ডের ম্যাজিকটা একটু আলোচনা করব। তারপরে আমরা 15 পৃষ্ঠায় চলে যাব। একটি কাগজের 8 টুকরো করে টুকরোগুলোর উপর 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে। একটা কাগজ নিব এবং সেই কাগজটাকে 8 টা টুকরো করব। 8 টা টুকরো করার পরে লিখব। 8 টুকরা কাগজ থেকে ইচ্ছেমতো 3 টি কাগজ নির্বাচন করবা। যেমন আমি এখান থেকে একটা কাগজ নিলাম 2, তারপর নিলাম 6, তারপর নিলাম 3। 3 টি কাগজে যে 3 টি সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় এবং সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করি। আচ্ছা আমি নিয়েছিলাম কত? 2, 6 এবং 3। নেওয়ার পরে এখন সেখানে সবচেয়ে বড় সংখ্যা কত?
6 সবচেয়ে বড় হচ্ছে 6, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2। আমরা যদি বৃহত্তম সংখ্যা লিখি এবং 6। এবার ম্যাজিক দেখানোর পালা। একজন করে প্রত্যেকে বিয়োগ করে শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটি শিক্ষককে বলবো। চিত্রে এখানে দেওয়া আছে একক স্থানীয় অঙ্ক তো 6, তোমার শিক্ষক বাকি দুটো অঙ্ক দশক ও শতক স্থানীয় বলে দিবেন। আচ্ছা, এখানে যে কি তারা বলতে পারে একটু দেখি। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে আছে কত? নিয়েছিল 6, আমি এখানে নিয়েছিলাম 2, 6 এবং 3। 2, 6, 3 নেওয়ার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে এটা সবচেয়ে বড় ছিল 6, তারপর ছিল 3, তারপর ছিল 2 এবং এটা যদি আমি ক্ষুদ্রতম আকারে সাজাই তখন হবে 2, 3 এবং 6 এবং এটা যদি বিয়োগ করি দেখো ম্যাজিকটা কিভাবে হচ্ছে। 6, 12 এবং তোমরা কিভাবে করবে এটা আমাকে লিখে জানিও। এবার আমরা দেখব 15 পৃষ্ঠা। আর এই যে 13 পৃষ্ঠার অঙ্কগুলো আছে এগুলো কিন্তু তোমাদের একক কাজ হিসেবে কিছুতে থাকতে পারে। তোমাদের সবগুলো কিন্তু বই থেকে হবে। বইয়ের বাইরে থেকে তেমন কিছুই হবে না। বইয়ের যে যোগ্যতাগুলো আছে সেই যোগ্যতাগুলো থেকেই হবে। আচ্ছা, এরপরে আমরা একটু 15 পৃষ্ঠায় যাই। ইতিমধ্যে তো তোমরা এই যে পাজল এটা করছো, তারপরে হচ্ছে বয়স বের করছো এবং এবার 14 পৃষ্ঠার পাজলটা আমরা একটু দেখবো। এখানে একটা পাজল আছে যে পাজলের 26 বাক্সে তোমার জন্মদিনের জন্য একটি উপহার আছে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা পড়াশোনা করছো এখানে একটি বাক্স আছে এবং বাক্সে এখানে কারো না কারো আমাদের কিন্তু আসলে প্রতিনিয়তই কারো না কারো জন্মদিন থাকে। তো এই যে বাক্স দেওয়া হচ্ছে এই বাক্সের ভিতরে তোমাদের একটা জন্মদিনের একটা ছবি আছে, গিফট আছে। এখন এই গিফটের জন্মদিনের গিফট আছে কিন্তু এই যে বাক্সটা আছে বাক্সটা একটা নাম্বার দিয়ে লক করা আছে। তুমি যেহেতু আমি এবং তুমি হয়তো এই নাম্বারটা না, এখন নাম্বারটা জানি না কিভাবে নাম্বারটা বের করবো সেটাই আমরা আজকে আলোচনা করব। এখন হচ্ছে 6, 8, 2 এবং এখানে লেখা আছে একটি অঙ্ক সঠিক আছে এবং অঙ্কটি সঠিক আছে। এই 2, 8 এবং 6 এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে একটা অঙ্ক সঠিক, হয়তো 6, 8 অথবা 2 এবং 2 নম্বর যে ক্লু আছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল আসতে আছে। প্রথমে ছিল 6, 8, 2 যেটা যেখানে আসবে কেন ইতিমধ্যে তোমরা এক দশক শিখেছো। তো যদি এভাবে থাকে এক শতক, যদি যে অঙ্কটা সঠিক থাকুক না কেন সেটা তার সঠিক জায়গায় আছে। দ্বিতীয়ত হচ্ছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। 6, 1, 4 এখানে যে অঙ্কটা সঠিক আছে কি ভুল স্থানে আছে। হয়তো 4 সঠিক কিন্তু 4টা এই এককের জায়গায় হবে না, 4টা হয়তো বা এই যে শতকের জায়গায় হতে পারে। দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। 2, 0 এবং 6 এখানে 2টা অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আমরা এটাও দেখলাম ভুল স্থানে আছে, এটাও ভুল স্থানে আছে। কোনো অঙ্কই সঠিক না। তার মানে এই যে এখানে 7, 3 এবং 8 এগুলো কাটা যাবে। তারপর হচ্ছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। 7, 8, 0 এখানে যে অঙ্ক আছে এটা ভুল স্থানে আছে। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এখানে একটা অঙ্ক 3টে 6, 8 এবং 2 এর মধ্যে একটা অঙ্ক সঠিক। তাহলে কোন অঙ্কটা সঠিক হবে? হয়তো 6, হয়তো 8 অথবা 2 যেটাই হোক না কেন কিন্তু অঙ্কটা ঠিক জায়গায় আছে। এই যে যদি 2 হয় এই এককের জায়গায় হবে, 8 হলে দশকের জায়গায় হবে, 6 হলে শতকের জায়গায় হবে। তারপর 2 নম্বর একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। 6, 1, 4 দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে এবং বলছে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। একটা জিনিস এখানে বলছিল একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি সঠিক স্থানে আছে। এখানে 6 আছে, এখানেও 6 আছে এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। যদি 6 হয় 6 কিন্তু শতকের ঘরেই হবে এবং এখানে বলছে অঙ্কটি ভুল স্থানে আছে। এখানে কিন্তু 6 শতকের ঘর আছে, এটির সাথে মিল আছে। যেহেতু মিল আছে তাহলে এটা হবে না, কারণ এখানে বলছে অঙ্কটি সঠিক স্থানে আছে আর এখানে যদি থাকে তাহলে অঙ্কটি ভুল স্থানে আছে। 3 নম্বর লাইনেও কিন্তু সেম ভাবে 6 আছে, বাট এইখানে বলছে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। এখানে 6 আবার এখানে আছে। এখানে যদি 6 এখানে থাকে, এখানে 6 এখানে আছে। আমরা তাহলে একটা কাজ করি, এখানে প্রথমত একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে শেষেরটা। এখন একটু দেখি
কোনো অঙ্কই সঠিক নয়। আর যে ঘরগুলোতে আছে সেটা কোনো অঙ্কই সঠিক নয়। তাহলে আমরা একটা কাজ করি, ৩, ৮ আগে কাটা দেই। তাহলে ৭, ৩, ৮ আছে, এগুলা কাটি। তাহলে এই ৮ আছে, এটা কাটা যাবে। তারপরে এই ৮ এটাও কাটা যাবে। এই ৭ ও কাটা যাবে। তারপরে ৩ তো আর নাই। আচ্ছা, এটা তো পুরোটাই বাদ। এটা যখন পুরোটা বাদ, তারপরে হচ্ছে এখানে ৮ কাটা যাবে, এখানেও ৮ কাটা যাবে। এরপর ৮ গেল, একটু অংশ আছে। এখন যদি এখানে ৬ ছিল, এখানে ৬, তাহলে আমার ৬ ও কাটা যাবে। তাহলে আমার কি বাদ গেল? ৬ গেল, ৮ গেল। তারপর হচ্ছে ৩ তো এখানে নাই, আর ৩ কোথাও নাই। ৬, ৮ গেল। এরপর বলছে একটি অংশটি কিন্তু অঙ্কটি ভুল আছে। এখন এখানে কি আছে? ১ এবং ৪, আর এখানে আছে শুধু ২। তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম ২, এবং অঙ্কটি সঠিক অবস্থান আছে। অঙ্কটি এখানে ২ এর ঘরে আছে, তার মানে এইখানে ২ হবে। এখানে কত? ২। এই যে এই ঘরটা, এখানে ২ হবে। আচ্ছা, এরপরে আমরা পেয়ে গেলাম ২। দুটি অঙ্কটি কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। যেহেতু এখানে ২ ছিল, এখানে ২ ভুল স্থানে, ঠিক আছে। এখানে ২ ছিল এখানে, এখানে ২ ছিল এখানে। তাহলে ২, ২ মিলে গেল। এখানে ২ থাকবে এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। যেহেতু আমার এখানে ৬ বাদ, এখানেও ৬ বাদ এবং এখানেও ৬ বাদ। তার মানে ০ মাঝের ঘরে আছে। তাহলে আমি পেয়ে গেলাম ০ এখানে। এই যে এই ঘরে থাকবে ২, আর এই ঘরে থাকবে ০। তাহলে বাকি রইল কি দেখি একটু। এখানে ৬, ৮ বাদ ২ নেওয়া হয়েছে। এখানে ৬, ৪ বাদ, সরি, এখানে ৬ এবং একটি অংশ সঠিক, কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। যদি অঙ্কটি এখানে থাকে তাহলে এটা হবে না। আর এখানে সাইড থেকে সঠিক স্থানে আছে, ভুল স্থানে আছে। তাহলে আমার এটা ছিল কত? ২, এটা হচ্ছে ০। তাহলে আর এটা হবে কত? ৪। এখানে বসবে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাও। আমাকে লিখে জানাও তোমাদের কোনো সমস্যা আছে কিনা, এতটুকু বোঝার জন্য। আমরা পরে যাব। আমার সাথে কে আছো এবং কে লিখছো? ভাবি হচ্ছে, আসসালামু আলাইকুম, আমি আইমান। হ্যাঁ, আইমান আমি চিনতে পেরেছি। তারপর হচ্ছে জান্নাতারা, মাহিয়া, হ্যাঁ। আর জান্নাতারা বলছিল ৮ এবং ৯ পৃষ্ঠার সমস্যা। আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আবার লিখে জানাও। কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। কথা, হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে যায় না। তারপর বলছে হ্যাঁ, দেখা যায়। তার মানে এখন সমস্যার সমাধান হয়েছে। যখন আমি তোমাদের ইনফরমেশন গুলো শেয়ার করি, শেয়ার করার সময় একটু চলে যায়, আবার পরে ঠিকই আসে। এরপর হচ্ছে জান্নাতারা বলছিল, তারপর হচ্ছে শারন অর্পণ, অষ্টম শ্রেণীর লাইভ কবে হবে? হ্যাঁ, ঠিক আছে। অষ্টম শ্রেণীর লাইভ তো আমি অনলাইন করেছি, এবং আগামীকালকে অষ্টম শ্রেণীর লাইভে আসবো রাত ৮টা বাজে ইনশাল্লাহ। অবশ্যই তুমি এবং তোমার বন্ধুর সাথে সময় থাকবা। আচ্ছা, এবার আমরা দেখবো ২ নম্বর অঙ্কটা। প্রিয় নামের বয়স জানো। এটা খুব আরেকটা মজার অঙ্ক। তোমার একজন প্রিয় বন্ধুর নাম নাও যার নামের বর্ণ সংখ্যা ৯ এর বেশি নয়। এবার নিচের কাজটি করো। আচ্ছা, এমন একটা সংখ্যা নিতে হবে যার নামের সংখ্যা ৯ সংখ্যার বেশি হবে না। এই মুহূর্তে আমি যদি বলি, এখানে যারা আছো, আছো আইমান, তারপর আছো মাহিয়া, তোমাকে যেটা করতে হবে ১০ গুণন তোমার বয়স লিখতে। তোমার বয়স যদি হয় ১২, তাহলে এখানে লিখবো ১২। ১০ এবং ১২ গুণ করলে হবে ১২০। যদি এখানে তোমার বয়স হয় ১৫, ১০ গুণ ১৫ হবে ১৫০। যদি হয় ১৮,
10 গুণন 18 180 ঠিক এভাবে। এবং 9 গুণন তোমার প্রিয় নাম মানুষের নামের সংখ্যা। এখন আমি 9 গুণন প্রিয় মানুষের নামের সংখ্যা আমি যদি ধরি এখানে মাহিয়া, তাহলে মাহিয়ার সংখ্যা কয়টা? MAHIA 5টি সংখ্যা আছে মাহিয়াতে। তো আমি এখানে কি করব? 9 × 5 সমান কত হবে? 45। এখন এখানে কত হয়েছিল? 9 গুণন 10 সরি 10 × 15 তার কত হলো? 150। আর 9 × তোমার প্রিয় মানুষের সংখ্যা 9 × প্রিয় মানুষের সংখ্যা হচ্ছে 5 5 9 45। তাহলে এই যে এখানে আছে 150 এবং 45 যদি বিয়োগ করি, এখন রেজাল্টটা কিভাবে হবে? আচ্ছা, এখানে 150 বিয়োগ 45 এখানে রেজাল্ট করলে কত হবে? এখন দেখো আমার যদি এখানে 10 দেয় এবং তোমার বয়স যদি ধরি 15, তাহলে কত হবে? 150। আর 9 গুণন তুমি যেটাই না রাখো 9 এর উপর যাওয়া যাবে না, 9 সংখ্যার উপরে 9 × তোমার প্রিয় মানুষের বয়সের সংখ্যা। তো আমি যখন 9 দিলাম, প্রিয় মানুষের বয়সের নামের সংখ্যা হচ্ছে 5টি, এখানে 5 দিলাম। তো 9 × 5 5 9 45। এখন রেজাল্টটা কি বের করতে হবে? এখানে হচ্ছে 150 আর এখানে হচ্ছে 45। তাহলে বিয়োগ করলে কত হবে? 150 155 এভাবে হবে। অথবা যদি এখানে বয়স 10 হতো, তাহলে 100 বিয়োগ 45 তাহলে কত হতো? 105। এখন যখন এই 105 হবে, তাহলে আমরা কিভাবে বুঝবো তুমি এখানে বয়স কত ধরছিলাম? এই যে তোমার বয়স, এটা কত ধরছিলাম। তো এটা বোঝার জন্য তোমাকে প্রথমে কি করতে হবে? অষ্টমে ঢুকে এখানে তোমার যেটা করতে হবে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে দেখো 105 থেকে যদি আমি 150 থেকে যদি 45 বিয়োগ করি, তাহলে হবে কত? 105। তাহলে 105 এখানে যে 15 হলো, এটা কিভাবে বুঝবো আমি? তো বলুন 105 থেকে যদি 45 বিয়োগ দিই, 150 থেকে যদি 45 বিয়োগ দিই, তাহলে থাকবে 105। 1 এবং 5 পাশে কত হয়? 15। হ্যাঁ, আইমান বলছে দ্বিতীয় ঘরটার উত্তর কিভাবে হলো সেটা বুঝতে পারো নাই। দ্বিতীয় ঘর কোনটা? প্রিয় নামের বয়স নাকি পাজল? যেটা হচ্ছে এটা একটু জানাও কোনটা? দ্বিতীয় প্রিয় নামের বয়স নাকি পাজল? আইমান আমাকে জানাও কোন দ্বিতীয় লাইনটা বুঝতে পারো নাই? প্রিয় নামের এই যে দ্বিতীয় লাইন, এটা প্রিয় নামের বয়স নাকি প্রিয় মানুষের যে গিফট আছে বছরিতে সেটা বের করা, নাকি এই যে প্রিয় মানুষের বয়স বের করা, এটা কোনটা বুঝতে পারো না? একটু জানাও। আচ্ছা, 14 পৃষ্ঠার পাজলটা তুমি বুঝতে পারো না, এবার আবার একটু দেখি আমি। তো এখানে বলা হয়েছিল যেমন 6 8 2 এবং এখানে উল্লেখ আছে
একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। ৬, ৮ এবং ২ থেকে। দ্বিতীয় হচ্ছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এখানে ৬ যদি সঠিক হয় আর এখানে যদি ৬ সঠিক হয়, কিন্তু এখানে বলছে ভুল স্থান আছে, যে ভুল স্থান আছে। তার মানে এই ৬ এবং এই ৬ বাদ যাবে। আচ্ছা, তারপরে যাই দেখি ২ অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। ২, ০, ৬ এবং সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। তার মানে এখানে যেগুলো আছে সবগুলোই ভুল। এখানে ৬ ছিল এবং এখানে ভুল। ৭, ৩, ৮ কোনো অঙ্ক সঠিক নয়। আমার এই সংখ্যাগুলোর মধ্যে যেখানে ৭, ৩, ৮ আছে সবগুলো বাদ যাবে। এই ৭ বাদ যাবে, এই ৮ বাদ যাবে, তারপরে হচ্ছে এই ৮ বাদ যাবে। তো গেল। এখন এখানে প্রথম যে লাইনটা আছে সেখানে বলা হয়েছে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। তাহলে এখানে যদি ২ হয় আর এখানে যদি ৬ হয়, কোনটা সঠিক হবে? এখানে ৬ আছে, এখানেও ৬ আছে, এখানেও ৬ আছে। তাহলে এই অঙ্কটা ভুল হবে। কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে ২ টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আচ্ছা, এটা ভুল ধরলাম। আবার একটি অঙ্ক সঠিক কিন্তু আবার ভুল। এখানে তো ৬ আছে, আবার এখানেও ৬ আছে। তার মানে এই ৬ কাটা যাবে। ২ নম্বরে হচ্ছে ৬ গেল এবং ৮ গেল এবং ৭, ৩, ৮ সবই গেল। তাহলে এখন আমার এখানে কি রইল? এখানে ৬ বাদ ০, ২ আর ৪। ২ তো নেওয়া হয়ে গেল। ২ টা হচ্ছে এইখানে থাকবে। একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি সঠিক স্থানে আছে। তাহলে এখানে কত আছে? ২। এখানেও ২ যাবে। তারপর একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এই তো এভাবেই নেওয়া। যদি কোনো প্রশ্ন থাকে করো। ৳১৫৭ পৃষ্ঠার অঙ্কগুলো বুঝিয়ে দেবে? হ্যাঁ, ঠিক আছে। থাকো আমার সাথে, আমি এখন বুঝিয়ে দেবো। ১৫৭ পৃষ্ঠা। তোমরা ১৫৭ পৃষ্ঠার বইগুলো খুলে নাও। আর তার আগে বলো ৮, ৯ এবং ১৪ পৃষ্ঠার অঙ্কগুলো বুঝতে পারছো কিনা? একটু জানাও যে বুঝতে পারছো কিনা। তারপরে আমি ১৫৭ পৃষ্ঠায় যাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক, অনেক ধন্যবাদ তোমাদেরকে। চলো এবার তাহলে তোমাদের বই খুলো এবং আমরা চলে যাবো ১৫৭ পৃষ্ঠায়। আচ্ছা, এবার আমরা চলে যাবো ১৫৭ পৃষ্ঠায়। বইটা খোলো।
আচ্ছা, আমরা এবার আসলাম বীজগণিতিক রাশি। এখানে যারা আছো একটু আমি দেখাই যে বীজগণিতিক রাশির মধ্যে কি আছে। বীজগণিতিক রাশির জগৎ। এখানে এই যে গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খওয়ারিজমি এবং উনি জন্মগ্রহণ করেছেন 780 সালে, মৃত্যুবরণ করেছেন 825 খ্রিস্টাব্দে। যেকোনো পড়া শুরু করার আগে তার যে মূল বিষয়টা থাকে সেটা জানা উচিত। প্রত্যেকটা গল্প কবিতা হোক, মূল বিষয়টা জানতে হবে। তো মূল বিষয়টা জানার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে গল্পটা আছে সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে, সংখ্যা ব্যবহার করে নানা রকম গাণিতিক সমস্যা সমাধান করাও শিখছি। এবং অন্যতম গুরুত্ব শাখা হচ্ছে বীজগণিত। বীজগণিত শব্দটি গণিত শাস্ত্রের প্রাচীন অন্যতম একটি মৌলিক শাখা। বীজগণিত শব্দের ইংরেজি শব্দ হচ্ছে আলজাবরা। আলজেব্রাটি এসেছে আরবি শব্দ আল জাবর থেকে। শব্দটা 1820 খ্রিস্টাব্দে দিকে বিখ্যাত ফার্সি গণিতবিদ আবু আবদুল্লাহ মোহাম্মদ মুসা আল খওয়ারিজমি তার বিখ্যাত একটি বইতে ব্যবহার করেছেন। তাহলে আমরা জানলাম যে আলজেব্রা শব্দটি কত সালে ব্যবহৃত হয়েছে, প্রথম 820 খ্রিস্টাব্দে, এবং এটি কে ব্যবহার করছেন? মুসা আল খওয়ারিজমি। মুসা আল খওয়ারিজমি এবং এটি ব্যবহার করেছেন। মুসা আল খওয়ারিজমি ছিলেন একাধারে গণিত, ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞানী। উনি আগের মানুষ খুব মেধার সম্বর ছিল। উনি মানুষ অনেক কিছু ভালো জানতো। এখন তো মানুষ অনেক কিছু ভালো জানে না। তো যাই হোক, তো মুসা আল খওয়ারিজমি যিনি ছিলেন উনি ছিলেন একজন গণিতবিদ, মানে অঙ্ক ভালো পারতেন, ভূগোল ভালো পারতেন এবং জ্যোতির্বিজ্ঞান মানুষের ভাগ্য গণনা করাও উনি ভালো পারতেন। এবার আচ্ছা, এবার আমরা 157 পৃষ্ঠায় কি আছে? এই যে 157 পৃষ্ঠা, এখানে এই যে একটা গ্রিড আছে, গ্রিডে দেওয়া আছে নিচের ছকটি পূরণ করো। মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি আছে। তাহলে এখানে কি হবে? মনে করি মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি আছে। বেশি আছে কার? ঐশীর। যেহেতু ঐশীর বেশি আছে তাহলে আমরা লিখতে পারি মিতার আছে 10টি বা আর ঐশীর আছে বাকিগুলো। 5টা চকলেট বেশি আছে। এভাবে লেখা যায়। তাহলে মনে করি মিতার আছে x টি, ঐশীর আছে x প্লাস 5টি। অথবা যদি মিতা না হয় এখানে রিতা থাকতো, রিতার চেয়ে ঐশীর 5, এখানে যদি থাকে রিতার চেয়ে ঐশীর 5টি আইসক্রিম বেশি আছে, তাহলে কি করতাম? ঐশীর চেয়ে মিতার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে মনে করি মিতার আছে x টি আর ঐশীর চকলেট সংখ্যা বেশি আছে x ইন্টু এক্স প্লাস 5টি। বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট। মনে করি বিনয় এবং মানিক এর মধ্যে বড়কে, বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট, তার মানে বড় হচ্ছে মানিক। তাহলে আমরা এখানে লিখতে পারি মনে করি মানিকের বয়স x বছর। বিনয়ের বয়স কত হবে? বিনয়ের বয়স হবে x প্লাস, বিনয়ের বয়স হবে 5x। বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট, ছোটকে বিনয়। মনে করি মানিকের আছে x টাকা, অর্থাৎ বিনয়ও যেটা আছে বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট। মনে করি মানিকের বয়স 1 বছর, বিনয়ের বয়স, এটা লিখে মনে করি মানিকের বয়স 1 বছর আর বিনয়ের বয়স, এখানে বিনয় বলতে কিন্তু মানিকের ভাইকে বোঝানো হয়েছে। রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ টাকা, 15 টাকা বেশি আছে। এই যে রিফা আছে, রিফা এবং কাজল এদের দুজনের যে টাকা আছে, রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা আছে।
আচ্ছা, আমরা এখানে যতটুকু দেখলাম এতটুকুর মধ্যে বুঝতে পারছো কিনা একটু বলো? আচ্ছা, বুঝতে পারছো কিনা এতটুকু জানাও? প্রচুর গরম। আচ্ছা, এরপরে যতটুকু আছে, এই যে সংখ্যাটা এখানে দেওয়া আছে, এই যেগুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এভাবে তৈরি করতে হবে। ৪ বছর পর বিকাশের বয়স কত? ৪ বছর পর। মনে করি বিকাশের বর্তমান বয়স হচ্ছে X বছর। ৪ বছর যদি পরে হয়, পরে হলে প্লাস হবে এবং আগে হলে বিয়োগ হবে। তাহলে হবে X প্লাস 4 বছর। রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা ১৫ টাকা বেশি আছে। মনে রিফা এবং কাজল দুজনের টাকার দ্বিগুণ অপেক্ষা ১৫ টাকা বেশি। রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ। কাজলের টাকার দ্বিগুণ। তাহলে মনে করি কাজল আছে Y টাকা, রিফার আছে 2Y প্লাস ১৫ টাকা। ৪ বছর পর বিকাশের বয়স, ৭ বছর পূর্বে লামিয়ার বয়স। যদি পরে হয় যোগ হবে বয়সের ক্ষেত্রে, আর যদি আগে হয় তাহলে বিয়োগ হবে। তাহলে এখন মনে করি ২০২৪ সাল এবং এখন থেকে ৭ বছর আগে। তার মানে হচ্ছে ২৪ বিয়োগ ৭ ২০১৮-১৯ সালে। তাহলে লামিয়ার বর্তমান বয়স কত? লামিয়ার বর্তমান বয়স হচ্ছে ৭ বছর পূর্বে Y-7। মনে করি লামিয়ার বয়স Y বছর, এই যে তাহলে হবে Y-7। এবার জানাও বুঝতে পারছো কিনা এতটুকু? আশা করছি তোমরা আজকের এই সেশনটি ভালো করে বুঝতে পেরেছো এবং আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর তার আগে বিদায় নেওয়ার আগে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো।